হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আজকের আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 11 নিউটনের গতিসূত্রের মধ্যেও বলতে পারো আর নিউটনের গতিসূত্রের পরেও বলতে পারো, যেটা একটা ক্রুশিয়াল বিষয় বলতে পারা যায়। অর্থাৎ যে বিষয়টা থেকে ক্লাস 11-এ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশানে প্রচুর প্রশ্ন এসে থাকে। সেই বিষয়টা হলো ঘর্ষণ। বুঝতেই পারছ, এখানে কালির দম ফুরিয়েছে। চ্যাপ্টারটা হলো ঘর্ষণ। ইংরেজিতে এটাকে বলা হয় ফ্রিকশন। এখনও কালি আসছে না। ঘর্ষণ 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 ফ্রিকশন 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 আসছে। ফ্রিকশন, ঘর্ষণ 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 ফ্রিকশন 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 ফ্রিকশন। আসলে কালকে এটা খোলা ছিল, তার জন্য কালিটা শুকনো হয়ে গেছে। ফ্রিকশন ফ্রিকশন ফ্রিকশন। এইবারে কালিটা আসছে। ঠিক আছে, শুরু করা যাক। এগুলো এখনকার মতো মুছে দিলাম। এবারে আমরা লিখে ফেলব ঘর্ষণ, ইংরেজিতে যাকে বলে ফ্রিকশন। আমরা ফার্স্ট যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ঘর্ষণ ও তার সূত্রাবলী। দেখো, এখানে যে আমি লিখতে যাচ্ছিলাম, অনেক সময় কি হয়, এটা যখন খুব স্মুথ হয়, অর্থাৎ একদম তেলতেলে হয়, ভীষণ স্মুথ মানে হচ্ছে, ঠিক আছে, ভীষণ স্মুথ মানে সেটা হচ্ছে রাফ নয়। মানে কি না, মসৃণ আর অমসৃণ। এটা যদি খুব মসৃণ হয় তখন কিন্তু দেখা যাবে এখানে লিখতে গেলে পিছলে যাচ্ছে। সেরকম এখানে কালির অভাবে পিছলে গেছিলো অবশ্য, কিন্তু মসৃণ হলেও এটা পিছলে যেত। আবার দেখো, আমরা যদি বলি আমরা একটা বেশ পিছলানো রাস্তা, কাদা রাস্তা, যেটাতে আমরা যদি ছুটে যেতে চাই আমরা কিন্তু পড়ে যাব। এরকম অনেক উদাহরণ আছে যেখানে আমরা দেখব যে একটা সারফেস বা তল, একটা সারফেস বা পথ বা তল বা রাস্তা, সেখানে আমরা দেখব একটা মসৃণ হয় আর একটা অমসৃণ হয়। এই মসৃণকে ইংরেজিতে বলা হচ্ছে স্মুথ।
আর অমসৃণকে বলা হচ্ছে রাফ। এরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। দেখো, সিরিজ কাগজ বলে একটা কাগজ পাওয়া যায়, সেটাকে ঘষার কাজে, কোনো কিছু ঘষে মসৃণ করার কাজে সেই সিরিজ কাগজটা ব্যবহার করা হয়, সেটা অমসৃণ। আবার তুমি যখন একদম পিচ্ছিল রাস্তায় হাঁটছো, বরফের উপর দিয়ে হাঁটছো, সেটা অনেকটাই মসৃণ। আবার তুমি ঢালাই রাস্তার উপরে দিয়ে হাঁটছো, সেটা খুব বেশি অমসৃণ বলা যাবে না, তবে মসৃণ নয়, অর্থাৎ পিচ্ছিল নয়। এরকম অনেক উদাহরণ তোমাদের দৈনন্দিন জীবনে আসে, যে উদাহরণগুলোতে এই মসৃণ আর অমসৃণ বিষয় দুটো পাও। দেখো, মসৃণ কোনো তলের উপরে তুমি সিরিজ কাগজের উপর দিয়ে হাত ঘষলে, চেষ্টা করবে না কিন্তু, হাতে দাগ পড়ে যাবে। ধরো তুমি সিরিজ কাগজের উপর দিয়ে হাত ঘষতে চাইছো, তখন দেখবে হাতটা আটকে আটকে যাচ্ছে, কারণ সেটা অমসৃণ। আবার একটা চকচকে তেলতেলে সারফেসের উপর দিয়ে তুমি হাত ঘষছো, দেখবে হাতটা খুব সহজেই ঘষা যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। দুটোর ক্ষেত্রে পার্থক্য কী না, এই একটা তল, আর তুমি যে তলটাকে নিয়ে যাচ্ছ, ধরা যাক এটা হাত, সেই হাতটাকে এই তলের সাপেক্ষে তলের সংস্পর্শে রেখে, তলের সাপেক্ষে তলের সংস্পর্শে রেখে তুমি গতিশীল করছো অথবা গতিশীল করার চেষ্টা করছো। এরকম আছে, এরকম করে তুমি ঠেলছো। এখন দেখো, আমি গতিশীল করার চেষ্টা করছি কিন্তু আটকে রেখেছি, এদিকে আমি বেশি অ্যাকশানটা দিচ্ছি, বেশি বলটা লম্বভাবে প্রযুক্ত করছি, এদিকে দেওয়ার ফলে এটা কিন্তু আটকাচ্ছে বেশি। এই যে আটকে যাওয়া, মসৃণ হোক কিংবা অমসৃণ হোক, মসৃণ অমসৃণের সঠিক কোনো লিমিট নেই যে এইটা হলে মসৃণ, এইটা হলে অমসৃণ। এটা সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। একজনের কাছে যেটা মসৃণ চকচকে তেলতেলে, অন্যজনের কাছে সেটা অমসৃণ হতেই পারে। এরকম কোনো ডাইরেক্ট ব্যারিয়ার নেই কোনটা মসৃণ এবং কোনটা অমসৃণ। চলো শুরু করা যাক। তোমরা দেখছো ফিজিক্স টাইম চ্যানেল, সেখানে আমি তোমাদের সঙ্গে রয়েছি অপূর্ব স্যার। তোমরা তাড়াতাড়ি ক্লাস নোট এবং পেন বের করো, রেডি হও, সুন্দরভাবে তোমরা একটার পর একটা নোট তৈরি করো। হ্যাঁ, আমরা পড়ছি ঘর্ষণ, এবং ঘর্ষণের ক্ষেত্রে আমরা যে আলোচনাটায় আছি সেটা হলো, যখন একটা তল এই তলটা সলিড হবে, কঠিন হবে, অন্য একটা তলের সংস্পর্শে থাকে, যখন একটা সলিড তল অন্য একটা সলিড তলের সংস্পর্শে থাকে, ধরা যাক রাস্তার ওপরে একটা ব্লক আছে, সংস্পর্শে থাকে, এবং এই দুটো তলের মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি হতে চায় অথবা আপেক্ষিক গতি থাকে, তখন এরা পরস্পরের গতিকে বাধা দেয়। তাহলে এই যে পরস্পরের গতিকে বাধা দেয়, পরস্পরের গতিকে বাধা দেয় বলছি, অর্থাৎ কি বিষয়টা আমরা বুঝতে পারছি যে আমি একে এইদিকে টানতে চাইছি, এ যেতে চাইছে না। কেন যেতে চাইছে না? অন্য একজন একে টেনে রাখছে বিপরীত দিকে। অর্থাৎ গতি যদি এদিকে হয়, এই দিকে একটা বাধার সৃষ্টি হয়। অর্থাৎ একটা কঠিন পদার্থ বা কঠিন বস্তু অন্য একটা কঠিন তলের সংস্পর্শে থেকে যদি গতিশীল হতে চেষ্টা করে অথবা গতিশীল হয়, তাহলে গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হয়, তাকে বলা হয় ঘর্ষণ। আর যে বাধা বলের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ঘর্ষণ বল। ঘর্ষণ বল, ফ্রিকশন, ঘর্ষণের ইংরেজি ফ্রিকশন, এবং এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স সৃষ্টি হয়। অনেক উদাহরণ তোমরা পাবে। আমাদের এই যে জগৎ, বাস্তব জগৎ, সেই বাস্তব জগতে বাধা বল ছাড়া কিচ্ছু হয় না। আমরা আজ অবধি নিউটনের সূত্র আলোচনা করতে গিয়ে
কোথাও বাধা বলের কথা আমরা বলিনি, আমরা শুধু বলেছি একটা বস্তুর উপর এরকম বল প্রয়োগ করা হয়েছে, এদিকে বল প্রয়োগ করা হয়েছে, এদিকে বল প্রয়োগ করা হয়েছে, সেখান থেকে আমি নেট ফোর্স পেয়েছি, নেট বল অর্থাৎ লব্ধি বলের মান পেয়েছি। কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি যে এখানে বাবু বাধা পাচ্ছে। একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিচ্ছি, সেই বস্তুটা আবার নিচের দিকে নামছে, এখানে বায়ুর বাধার কথা আমরা বলিনি। আবার একটা বস্তুকে যখন একটা তলের উপর দিয়ে টানা হচ্ছিল, সেখানে এখানে বাধা নেই, অর্থাৎ স্মুথ সারফেস বলে কিছু হয় না, এখানে স্মুথ ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ ওই নিউটনের থিওরি, নিউটনের গতিসূত্রকে বোঝার জন্য কিন্তু আমরা এইগুলোকে প্র্যাকটিক্যাল ধরিনি, আইডিয়াল কন্ডিশান ধরেছি। কিন্তু বাস্তবে সকল জায়গায় বাধা বল থাকে, এইটা একেবারে তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তোমার একটা পাখা ঘুরছে, পাখার সুইচ অফ করলে কিছুক্ষণ পরে পাখাটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায় না, সেখানে গতিজাড্যের কারণে পাখাটা চলতে থাকার কথা, কিন্তু পাখার ব্লেডগুলো হাওয়ায় চলছে, হাওয়া একটা বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয়, পাখাটা যার সঙ্গে আটকে আছে সেইখানে তার ভেতরে বল বিয়ারিং আছে, সেই বল বিয়ারিংও কিছুটা বাধার সৃষ্টি করছে, ফলে পাখাটা আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। তুমি হাঁটছো, একটা পিচ্ছিল রাস্তায় হাঁটছো, তুমি কি করছো, পায়ের তালু দিয়ে তুমি রাস্তাটাকে পেছনের দিকে ঠেলতে চাইছো। রাস্তার তলের সঙ্গে তোমার যে পায়ের তালু সেটা সংস্পর্শে রয়েছে, এবং সংস্পর্শে থেকে তোমার পাটা পিছনের দিকে, পাটা এই ধরি রাস্তা হয়, পাটা এই রকম পেছনের দিকে গতিশীল হতে চাইছে। আর পেছনের দিকে গতিশীল হলে গতির বিরুদ্ধে ঘর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, আর সেই ঘর্ষণ বলের কারণে কিন্তু তুমি এগোতে পারছো, নইলে কিন্তু পাটা পিছলে যেত। অর্থাৎ পাটা যখন এই দিকে পিছলে যেতে চাইছে, রাস্তা সেই পায়ের গতিকে, পিছনের দিকের গতিকে বাধা দিচ্ছে, অর্থাৎ সামনের দিকে একটা বল প্রয়োগ করছে। সেই যে বাধা বল তাকে বলা হয় ঘর্ষণ বল, আর এটা হলো ঘর্ষণ। এই বাধাটাকে বলা হচ্ছে ঘর্ষণ, আর বাধা বলটাকে ঘর্ষণ বল বলা হয়। এরকম অনেক অনেক উদাহরণ আছে। এই যে ঘর্ষণ বল প্রযুক্ত হয় বা বাধা বল প্রযুক্ত হয়, এর সুবিধাও যেমন আছে তেমনি অসুবিধাও আছে। ফার্স্টে আমরা সুবিধা অসুবিধার কথা আলোচনা করব। ঘর্ষণ বলের সুবিধা অসুবিধা। ঘর্ষণ যে বাধা, সেই বাধার সুবিধা আছে, সুবিধাকে আমরা বলবো অ্যাডভান্টেজেস। আর অসুবিধাও আছে, অসুবিধা, এটাকে আমরা বলবো ডিসঅ্যাডভান্টেজেস। সুবিধা কি না, এই যে আমরা হাঁটতে পাচ্ছি, এটা ঘর্ষণ বলের কারণে হাঁটতে পাচ্ছি। এই যে আমি এখানে বোর্ডে লিখতে পাচ্ছি, ঘর্ষণ বল আছে বলে লিখতে পাচ্ছি। গাড়ি যে ছুটছে রাস্তায়, ঘর্ষণ বল আছে বলে ছুটতে পারছে। অর্থাৎ ঘর্ষণের প্রভাব সর্বত্র রয়েছে। ঘর্ষণ না থাকলে কিন্তু হবেই না, আমাদের চলবেই না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ঘর্ষণ বল ছাড়া আমরা কিন্তু এক পাও নড়তে পারতাম না এক জায়গা থেকে আর এক জায়গায়। এগুলো হলো সুবিধা। অসুবিধা কি না, ঘর্ষণ বল আছে বলে এইখানে আমাদের যে শক্তির অপচয়গুলো হচ্ছে, সব জায়গায় আমরা চেষ্টা করি ঘর্ষণ বলের মান কমানো। এক্ষুনি আমি আলোচনা করছিলাম, আমি বলেছিলাম পাখার কথা, বৈদ্যুতিক পাখা ঘুরছে, ঘোরার সময় ওখানে বল বিয়ারিং করা হচ্ছে যাতে ঘর্ষণটা কমে যায়, কিন্তু ঘর্ষণ বল সেখানেও থেকে যাচ্ছে। তার ফলে একবার যদি ঘর্ষণ বল যদি না থাকতো, একবার যদি পাখা চালিয়ে দেওয়া যেত,
সে কিন্তু অনেক সময় ধরে ঘুরত এবং অতটা এনার্জি নষ্ট হতো না, কারণ ঘর্ষণ বলের বাধা উপেক্ষা করে তোমাকে ফ্যানটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে, তোমাকে ঘোরাতে হচ্ছে না, ইলেকট্রিসিটি ঘোরাচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি বেশি যাচ্ছে। অর্থাৎ ঘর্ষণ বলের কারণে এটা যেহেতু একটা অপচয়ী বল, বহু ক্ষেত্রে শক্তির অপচয় ঘটে। এইটা তোমাকে এই কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, তাহলে তুমি হাজার রকমের অসুবিধা খুঁজে পেতে পারবে। এবারে সুবিধা অসুবিধা একটা জায়গায় আমরা বুঝতে পারি, যে তোমাকে একটা কাগজ দেয়া হলো, একবারে তেল তেলে, বাংলায় বলা হয় একবারে তেল তেলে কাগজ, তেল তেলে মসৃণ কাগজ, সেখানে তোমার লিখতে অসুবিধা হবে, তাহলে তেল তেলে কাগজে লিখতে অসুবিধা হবে। আবার তোমাকে একটু বেশ অমসৃণ কাগজ দেওয়া হলো, অমসৃণ কাগজ দেওয়া হলো, এটা যখন তেল তেলে হচ্ছে তখনও অসুবিধা, আর অমসৃণ কাগজ যখন হচ্ছে তখনও লিখতে অসুবিধা হবে। তার কারণ তুমি যখন বল পয়েন্ট পেন নিয়ে লিখছো, তখন ওই পেনের সামনের দিকে তুমি দেখতে পাবে একটা বল আছে, সেই বলটা যখন তুমি একটা দাগ দিচ্ছ, বলটা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে, আর বলটা ঘোরার কারণে কালিটা লেগে লেগে আসছে ভেতর থেকে, তার ফলে কিন্তু কালিটা পড়ছে। তাহলে এখানে ঘর্ষণ যদি একেবারে না থাকে, সেই যে বলটা আছে সামনে পেনের একেবারে অগ্রভাগে যে বল রয়েছে, সেই বল ঘুরবে না, ফলে খুব মসৃণ হলে লেখার অসুবিধা হবে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আবার অমসৃণ হলে সেখানে আমরা দেখতে পাবো এটা কি হবে না, সেক্ষেত্রেও লিখতে অসুবিধা হবে। কেন না, অমসৃণ হলে এই যে আমি লিখে যাব, এই পেনটাই আটকে আটকে যাবে, অর্থাৎ লেখা আর হবে না। তুমি একটা সিরিজ কাগজ এনে তার উপর লেখার চেষ্টা করবে, লেখা কিন্তু এঁকে বেঁকে যাবে, কারণ ফ্লো হবে না, কারণ এই যে অগ্রভাগটা এটা পুরোটা বেশি বেশি করে আটকে যাবে। তাহলে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ ঘর্ষণের সুবিধাও রয়েছে। সুবিধা কি না, যদি একেবারে ঘর্ষণ না থাকে, মসৃণ হয়, তাহলে লেখা হবে না, লেখা ভালো করে পড়বে না, পিছলে যাবে। আর যদি ঘর্ষণ বেশি থাকে, অমসৃণ কাগজ হয়, সেক্ষেত্রেও লেখার অসুবিধা হবে। এটা থেকে আমরা বুঝতে পারছি যে ঘর্ষণের সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। এবারে এই ঘর্ষণ সৃষ্টি হয় কিভাবে? দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স তোমরা যেটা পেয়েছো ক্লাস 8-এ পেয়েছো, যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল, বা দুটো ভরের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল, বিকর্ষণ নেই, দুটো ভরের মধ্যে শুধুমাত্র আকর্ষণ বল, এটাকে মহাকর্ষ বল বলছে। স্থির তড়িৎ বল, আকর্ষণ বিকর্ষণ দুটো হতে পারে, আর মহাকর্ষ বল, সেখানে শুধুমাত্র আকর্ষণ হয়। সেক্ষেত্রে তোমরা দেখেছো ওই যে সূত্রগুলো, যে বলগুলো, সেগুলো কিন্তু কিছুটা ডেফিনিট, এবং সেই সূত্রগুলো ওয়েল এস্টাবলিশড, ভীষণভাবে প্রতিষ্ঠিত। সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অনেক কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, একদম মিলিয়ে দেওয়া যায়, হিসেব মিলে যায়। কিন্তু ঘর্ষণ বলের এইরকম সুন্দর প্রতিষ্ঠিত কোনো সূত্র নেই। অর্থাৎ ঘর্ষণ বলের উৎপত্তির কারণ সেটা কিন্তু একদম সঠিক করে বলা যায় না। তাহলে আমরা ঘর্ষণ বলের যে আমরা সূত্রগুলো অ্যাকচুয়ালি পাবো, সেগুলো কিছুটা অ্যাপ্রক্সিমেট, কিছুটা প্র্যাকটিক্যাল বলা যেতে পারে। মনে থাকবে, ঘর্ষণ বল কিন্তু বা ঘর্ষণের সূত্র অতটা প্রতিষ্ঠিত নয়। এবারে আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে আমরা এই যে ঘর্ষণের কথা আলোচনা করছি, ঘর্ষণের সুবিধা অসুবিধা, এবার ঘর্ষণ সৃষ্টি হয় কিভাবে সেটা এইভাবে ব্যাখ্যা করা হয়। ধরো একটা তল অমসৃণ, তার উপরে একটা তল রয়েছে অমসৃণ, এই যে খাঁজগুলোতে, এই খাঁজে খাঁজে আটকে যায়, তার ফলে কি হয়, একে যখন টানা হয় এটা আটকে দিতে পারে। এটা কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু অনেকটাই প্রাচীন। এবারে দ্বিতীয় ব্যাখ্যা কি বলা হচ্ছে, যখন দুটো বস্তু খুব কাছাকাছি, দুটো তল সংস্পর্শে আসছে, তখন ইন্টার অ্যাটমিক
বা ইন্টারমলিকুলার ফোর্স এখানে কাজ করে। আর একটা ব্যাখ্যা আছে, এখানে যে এই যে অ্যাটমিক লেভেলের যে এনার্জি আছে, অর্থাৎ এখানে যে বন্ডিং আছে, সেই বন্ডিংটা যখন ব্রেক করছে সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হচ্ছে। অর্থাৎ ঘর্ষণের ক্ষেত্রে একদম ক্লাসিক্যালি, অর্থাৎ যেটা একদম পাতি আমরা বুঝতে পারছি, সেটা হলো কি খাঁজে খাঁজে আটকে যাচ্ছে, এই জন্য একে বাধা দিচ্ছে। দ্বিতীয়টা আমরা কি বললাম, যে মলিকুলার অ্যাট্রাকশান, মলিকুলার অ্যাট্রাকশান। আর তৃতীয়টা হচ্ছে কি ব্রেকিং, বন্ড ব্রেকিং। সেখানে দুটো মলিকুলের মধ্যে যখন গতিশীল হচ্ছে তখন কী হবে, বন্ডিংয়ের চেঞ্জ হচ্ছে, তার ফলে সেখানে একটা স্থিতিশক্তির পরিবর্তন করছে, যার ফলে একে অপরের গতিকে বাধা দিচ্ছে। এই ধরনের অনেকগুলো এক্সপ্লানেশান এখানে থেকে থাকে, সেটাতে আমরা যাব না। এখন আমরা দেখব যে এই ঘর্ষণ কিভাবে কাজ করে, দুটো কঠিনের তলের কোথায় কাজ করে, সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। প্রথমে আমরা ঘর্ষণ সম্পর্কে বোঝার চেষ্টা করব। আমরা ধরা যাক এটা একটা তল, এই তলটার উপরে একটা বস্তুকে আমি ঠেলছি। ধরো এটাকে ছবি এঁকে বোঝানো যাক, এটা একটা তল, এই তলের উপরে আমি একটা বস্তুকে ঠেলছি। ধরো একটা ইট, এটা একটা ইট, এই ইটটাকে আমি প্রথমে ঠেলবো, প্রথমে ঠেললেই কি ও চলে যায়? তাহলে আমি ঠেলছি মানে আমি একটা ইটটার উপর বল প্রয়োগ করছি, সেই বলটা গেল কোথায়? দেখো আমি এখানে বল দিচ্ছি কিন্তু ইটটা সরছে না। ইটটা সরতেও পারে, আমি যখন প্রচুর বেশি বল দেবো, অনেক বেশি বল দেবো তখন সরতেও পারে। কিন্তু আমি ধরো একটা বড় পাথর বা বড় বাক্স আছে, সেই বাক্সটাকে আমি ঠেলছি, প্রথমে একটু হালকা করে ঠেললাম, যা গেল না। তারপরে আরও একটু জোরে ঠেললাম, গেল না। তারপরে আরও জোরে ঠেলার ফলে দেখা গেল গেল। এই যে ঠেলছি তখন তো আমি বল দিচ্ছি, এই বলটা গেল কোথায়? কারণ একটা বল একটা বস্তুর উপর যদি ক্রিয়া করে তাহলে কি হয়, সেখানে নিউটনের সূত্র অনুযায়ী F/m ত্বরণ সৃষ্টি হয়, এটা আমরা সকলে জানি। কিন্তু এখানে নিশ্চয়ই এই বলের বিপরীতমুখী একটা বল আছে যা সমান, এই বলের সঙ্গে সমান। তার ফলে আমি এখানে A=0 কখন পাই, যখন F net =0, অর্থাৎ এই বলের বিপরীতমুখী একটা বল এখানে সৃষ্টি হচ্ছে। এই যে বাধা বল, এটাকেই বলা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন। বোঝা গেল? তাহলে ঘর্ষণ বল হলো কি, ঘর্ষণ বল কাকে বলে, এটা যদি এবারে আমরা আলোচনার থেকে আস্তে আস্তে থিওরির দিকে চলে যাব। আমরা তো এমনি আলোচনা করলাম, ক্যাজুয়াল আলোচনা করলাম, এবারে আমাদেরকে আস্তে আস্তে থিওরিতে ঢুকতে হবে। দেখো একটা বস্তু অন্য একটা তলের উপর রয়েছে, তাহলে এই তলটা হলো সংস্পর্শ তল। এই সংস্পর্শ তল দুটোর মধ্যে আমি সৃষ্টি করতে চাইছি আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি সৃষ্টি হতে পারে বা নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি। কারণ কি চেষ্টা করছি, কি করে না, আমি একটা বল প্রয়োগ করে এটাকে গতিশীল করার চেষ্টা করছি। তার জন্য এই বলের ঠিক বিপরীত অভিমুখে একটা বল সৃষ্টি হচ্ছে, যার ফলে এ গতিশীল হয়নি। আর গতিশীল হলেও এখানে একটা বল সবসময় ক্রিয়াশীল থাকবে। এই যে বল, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। এবারে লিখে ফেলা যাক ঘর্ষণ বলের সূত্র, যে দুটি সংস্পর্শ তল আপেক্ষিকভাবে গতিশীল হলে বা গতিশীল হবার চেষ্টা করলে
ওই তল দুটির দুটি সংস্পর্শ তল আপেক্ষিকভাবে গতিশীল হলে কিংবা গতিশীল হবার চেষ্টা করলে ওই তল দুটি পরস্পরকে সংস্পর্শ তলের স্পর্শক বরাবর, স্পর্শক মানে কি, এই রকম, ধরো এরকম একটা তল আছে, তার স্পর্শক এই বিন্দুতে যদি হয়, এই স্পর্শকটা কী হবে, এই সংস্পর্শ তল কোনটা, এটা। এইখানে ধরো একটা তল আছে, এই তল আর এই বস্তুটা, এর সংস্পর্শ তল এইটা, এর স্পর্শক কোনটা হবে, এটা। আর এদিকে স্পর্শক হবে এরকম। তলের স্পর্শক বরাবর যে বাধা বল প্রদান করে তাকে ঘর্ষণ বলে। আবার আমি পড়ছি, দুটি সংস্পর্শ তলের, এই যে দুটি সংস্পর্শ তল, এই একটা তল সারফেস 1 সারফেস 2 আপেক্ষিকভাবে গতিশীল হলে, দুটি সংস্পর্শ তল আপেক্ষিকভাবে হয় এটাকে মুভ করা হচ্ছে অথবা ঠেলে এটাকে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে। গতিশীল হওয়ার চেষ্টা করলে ওই তল দুটি পরস্পরকে সংস্পর্শ তলের স্পর্শক বরাবর, এই যে স্পর্শক বরাবর যে বাধা বল প্রদান করে, যে বাধা প্রদান করে তাকে বলা হয় ঘর্ষণ। আর ঘর্ষণের জন্য যে বল উৎপন্ন হয় তাকে বলা হয় ঘর্ষণ বল। আর এমনিতে ঘর্ষণ আর ঘর্ষণ বলকে এক কথায় প্রকাশ করা হয়, একইভাবে বলা যেতে পারে। যে বল প্রদান করে তাকে ঘর্ষণ বল এখানে লেখো, যেহেতু প্রথম ঘর্ষণ বল বলে। এইটা তোমরা লিখে নাও, পজ করে তোমরা লিখে নাও খাতায়। নেক্সট, এবারে আমরা এই বল কতটা দিলে, এবার আমরা কি করব, একটা বস্তু, বড় বস্তুকে আমি একটা তলের উপর বসিয়ে রেখেছি। এবারে এখানে এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করব, তবে তার মাঝে আমি একটা স্প্রিং তুলা রাখব। স্প্রিং তুলার সাহায্যে আমি বল প্রয়োগ করব। প্রথমে কোনো বল ছিল না, এই বস্তুটা স্থির ছিল, স্থির অবস্থায় ছিল, তার মানে ত্বরণ শূন্য। সেক্ষেত্রে এর উপর বাহ্যিক বল শূন্য। আর নেট বল শূন্য হওয়া মানে কি, ফ্রিকশনাল ফোর্স এফসি যদি বলি বা এফএস যদি বলি, এফএসও শূন্য হবে। কারণ কোনো বল প্রযুক্ত হলে তো তার একটা নেট ত্বরণ সৃষ্টি হবে। এখানে ত্বরণ যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে যেহেতু এর উপর এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে এখানে এই দুটো তলের মধ্যে কোনো বাধা বল উৎপন্ন হওয়ার ব্যাপার নেই। এবারে আমি কি করলাম, এইটার উপর আস্তে আস্তে হাত দিয়ে স্প্রিং তুলাটাকে টানলাম। তখন কি হবে, এই স্প্রিং তুলার পার্ট আমরা দেখতে পাবো, পার্টটা আস্তে 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 বাড়ছে। ধরা যাক এই রকম করে আমি পরীক্ষাটা করছি। এদিকে আমি বাহ্যিক বল বলে লিখছি, আর এদিকে এফএস বা এফ ফ্রিকশনাল ফোর্স এফসি বলে আমরা লিখছি। এবারে যখন আমি বল শূন্য দিলাম, বল যখন শূন্য দিলাম তখন ঘর্ষণ বলও শূন্য হবে, সেটা আমরা বুঝতে পেরেছি। এবারে আমি ধরো বল দিলাম 5 নিউটন, সেক্ষেত্রেও ঘর্ষণ বল শূন্য হবে, এই 5 নিউটন হবে। কেন বলো তো, না এখানে আমি যে বলটা দিচ্ছি সমান বাধা বল যদি হয় তবেই তার ত্বরণ শূন্য হবে, অর্থাৎ স্থির ছিল স্থির থাকবে। যতক্ষণ পর্যন্ত স্থির থাকবে আমি ততক্ষণ বলতে পারবো এই বলটা আর এই বলটার মান সমান। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এটা খুব ভালো করে মন দিয়ে দেখো যে এখানে যে বলটা আমি দিচ্ছি বাইরে থেকে সেই বলটাই এখানে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যেন কেউ একজন আছে, সেই ব্যক্তি ওখানে বলটাকে নিয়ন্ত্রণ করছে। বস্তুত কেউ নেই, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই ঘর্ষণ বল,
ঘর্ষণ বল হচ্ছে নিজেকে নিয়ন্ত্রিত করছে, এই জন্য ঘর্ষণ বলকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। স্বনিয়ন্ত্রক বল, সেলফ কন্ট্রোলড ফোর্স। ঘর্ষণ বল হলো স্বনিয়ন্ত্রক বল। এই ঘর্ষণ বল আমি বাহ্যিক বল দিলে তবেই সৃষ্টি হচ্ছে। যখন একটা বস্তু স্থির আছে, বাহ্যিক বল আমি দিইনি, তখন ঘর্ষণ বল কত? 0। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বারবার এগুলো মনে রাখতে হবে। প্রশ্ন উত্তর করতে গেলে বা অন্য কোনো প্রবলেম করতে গেলে সেখানে এই কনসেপ্ট লাগবে। এরপরে আমি বল বাড়াচ্ছি, 5 নিউটন করলাম, তখন দেখব ঘর্ষণ বলও 5 নিউটন হয়েছে, 10 নিউটন। এরকম করে করতে করতে দেখা যাবে একটা সময় এ গতিশীল হওয়ার উপক্রম করলো। ঠিক গতিশীল হলো, গতিশীল হওয়ার উপক্রম করলো। গতিশীল হওয়ার উপক্রম মানে কি না, আমি এরকম করে টানছি, দেখবো একটা সময় সে হঠাৎ মুভ করা শুরু করলো। প্রত্যেকের কিন্তু এই অভিজ্ঞতা আছে, এটাকে প্র্যাকটিক্যালি দেখানোর কিছু নেই। যেটা তুমি সবসময় জানো করছো, সেটাকে আর প্র্যাকটিক্যালি দেখানোর কিছু নেই। এখানে তুমি এফ আর এফ এস বা এফ সি যদি বলো, ঘর্ষণ বল বলো, যখন উপক্রম করলো অর্থাৎ তখনও স্থির আছে, তখন দেখা গেল এটা 12 নিউটন আর এটাও হবে 12 নিউটন। এরপরে যখন আমি 12-এর থেকে বেশি দিচ্ছি, 15 নিউটন বল দিচ্ছি, তখন দেখা যাবে না এ গতিশীল হয়ে গেছে। আর প্র্যাকটিক্যালি দেখা যায় গতিশীল হয়ে যাওয়ার সময় তার যে বাধা, এই বাধা বলটা কিন্তু একটা স্থির মানে পৌঁছে যায়, সেইটাকে আমরা বলি এফ কে। এখন আর আমরা এফ সি দিয়ে লিখব না, সেই বাধা বলটা হয় এই বলের থেকে কম। ধরো এটা ঠিক উপক্রম যখন হচ্ছিল তখন এটা 12 নিউটন ছিল, এবার 12-র জায়গায় আমি যদি 13 দিই, এখন যদি 13 দিই, এফটা হচ্ছে 13 নিউটন দিয়েছি, তখন দেখা যাবে এটা 12-র জায়গায় 11.8 নিউটন হয়ে গেল। অর্থাৎ ঘর্ষণ বলের মান সামান্য কমে গেল। কি কারণে কমে গেল? ডাইরেক্ট কোনো কিন্তু এর জন্য ল বা থিওরি নেই। শুধু আমরা জানবো যে প্র্যাকটিক্যালি এই ভ্যালুটা এখানে উপক্রম করছিল, এই বল 12 নিউটন বলে আমি যখন টানছিলাম তখন এটা জাস্ট মুভ করা শুরু করছে, অর্থাৎ উপক্রম করছে। এইবারে আমি যখন তার থেকে বেশি দিলাম 13 নিউটন, তখন এ চলতে শুরু করলো। আর চলতে শুরু করার সঙ্গে সঙ্গে এটা পরীক্ষা করে দেখা গেছে যে এই বলটা যে ঘর্ষণ বল ছিল, অর্থাৎ স্থির অবস্থায় থাকাকালীন যে সর্বোচ্চ ঘর্ষণ বল ছিল তার থেকে এর মানটা কম হয়। তাহলে এই যে সর্বোচ্চ মান, অর্থাৎ একটা বস্তু একটা তলে রয়েছে, সে সর্বোচ্চ যে বাধা বল দিতে পারে, অর্থাৎ সর্বোচ্চ যে বল আমি বাইরে থেকে প্রদান করলেও সে স্থির থাকে, সর্বোচ্চ যে বল আমি বাইরে থেকে প্রদান করলেও সেটি স্থির থাকে, সেটাকেই বলা হবে স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান বা সর্বোচ্চ সীমা ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্যাটিক ফ্রিকশন। কারণ এতক্ষণ সে স্থির ছিল, এবার সে গতিশীল হবে। এবার আমি যখন 15 নিউটন দিয়েছি তখনও এটা 11.8 নিউটন থাকবে। আবার যখন আমি 20 নিউটন বাহ্যিক বল দেব তখনও 11.8 নিউটন থাকবে। এবার ছাত্রীরা তোমরা সাম আপ করো বিষয়টাকে। প্রথমে তুমি দেখছো স্থির ছিল, বাহ্যিক বল দেওয়া হয়নি, তখন তার ওপর যে বাধা বল ঘর্ষণ বলের মান 0। 5 নিউটন দেওয়া হলো, 5 নিউটন, অর্থাৎ আমি যখন বাড়াচ্ছি বলটা তখন সমান মানের ঘর্ষণ বল ওর উপরে আপনাতেই ডেভেলপ করে যাচ্ছে। এই জন্য এটাকে স্বনিয়ন্ত্রক বল বলা হচ্ছে। এখানে এটা বাড়তে এটা যখন ঠিক চলতে শুরু করার উপক্রম করলো, তখন এর উপর বাধা বলের মান সর্বাধিক হয়, তখনও সে স্থির।
এই কারণে সেই সর্বাধিক যে মানটা সেটাকে আমরা বলি স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সীমা। আর তার থেকে যখন বেশি বল দেওয়া হচ্ছে, যেমন 13 নিউটন, 15 নিউটন, 20 নিউটন, তখন কিন্তু এই সর্বোচ্চ মানের বাধা আর থাকছে না, তার থেকে একটু কম হচ্ছে, সামান্য কম হচ্ছে। এটাকেই বলা হচ্ছে কি না, হচ্ছে কাইনেটিক ফ্রিকশান, আর এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান। এটা হচ্ছে স্থিত ঘর্ষণ আর এটা হচ্ছে চল ঘর্ষণ। তাহলে স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ একটুখানি আলাদা, এইটা আমাদের ফার্স্ট মনে রাখতে হবে এবং মেনে নিতে হবে। এবার আমি এই ভ্যালুগুলোর উপরে গ্রাফ করব। দেখো, এখানে 5 হলে এখানে 5, এখানে 0 হলে এখানে 0, এখানে 2 হলে এখানে 2, এখানে 5 হলে এখানে 5। এইখানে যে গ্রাফটা আমি পাবো, অর্থাৎ এই এফসি ঘর্ষণ বলের সঙ্গে, এটা হচ্ছে ঘর্ষণ বল, আর এই দিকেরটা হচ্ছে বাহ্যিক বল, যে বলে আমি বস্তুটাকে টানছি বা ঠেলছি, অর্থাৎ যে বল দ্বারা বস্তুটাকে এই তলের সাপেক্ষে গতিশীল করার চেষ্টা করতে চাইছি, সেইগুলো আমরা যদি প্লট করি তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। সেই গ্রাফের এইটা হবে 45 ডিগ্রি, কেন না এটা আর এটার ভ্যালু সমান। এবারে একটা জায়গায় গিয়ে কি হবে না, ম্যাক্সিমাম হয়ে যাবে, এটাকে বলবো এফ এস ম্যাক্স। এফ এস, এস ফর স্ট্যাটিক ফ্রিকশন, এফ এস মানে হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। মনে রাখতে হবে কেন আমাদের এস দেওয়া হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। আর এখানে এফ সি দিয়েছি কারণ এটা হচ্ছে কন্ট্যাক্ট, অর্থাৎ সংস্পর্শে থাকার জন্য যে বল সৃষ্টি হচ্ছে, এটা একটা সংস্পর্শী বল, এই জন্য এটাকে আমি কন্ট্যাক্ট ফোর্স, ওয়ান কাইন্ড অফ কন্ট্যাক্ট ফোর্স বলে আমি এটাকে এখানে করেছি, লাগিয়েছি, অর্থাৎ সংস্পর্শী বল, সংস্পর্শী বল। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কি না, এফ কে, এফ এস ম্যাক্স। এফ এস ম্যাক্স মানে কি, এই স্ট্যাটিক ফ্রিকশানের সবচেয়ে বেশি যে ভ্যালু, স্ট্যাটিক ফ্রিকশানের সবচেয়ে ভ্যালু, এখানে একটা আমি উদাহরণ নিয়েছিলাম, সেখানে আমি কত পেয়েছি না 12 নিউটন। এটা একটা উদাহরণ, সব জায়গায় তো এটা হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এই যে আমরা পরীক্ষাটা করেছিলাম সেই পরীক্ষাটার ভ্যালু আমি বলছি, এইটাকে আমরা বলবো স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ সীমা। স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ সীমা, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এই হলো গিয়ে আমার এফ এস ম্যাক্স। এরপরে কি হবে না, আমি যখন এই বাহ্যিক বলের মানটা বাড়াচ্ছি, অর্থাৎ ধরো আমার এইটা ছিল 12 নিউটন, এটা 5 নিউটন, 2 নিউটন, 5 নিউটন, এরকম করে 5 নিউটন, 2, 5, হ্যাঁ 8, এরকম করে আমি বল বাড়িয়েছি, আর এখানে আমি 12 নিউটন পেয়েছি। তারপরে আমি কি দেখেছি, যখন এটা 13 নিউটন করেছি, এইটা ঠিক 13 নিউটন যখন করেছি, তখন দেখা যাচ্ছে এই বলটা, অর্থাৎ এই কন্ট্যাক্ট ফোর্স ঘর্ষণ বলের মানটা কমে গেছে, তাহলে গ্রাফটা হবে এই রকম। তারপরে কি হচ্ছে না, আমি যখন এটাকে বাড়িয়ে যাচ্ছি, এটাকে যদি আমি আরেকটু এদিকে এফ বল দিই, এফ বলকে, এটাকে বাহ্যিক বলের মান আমরা যখন বাড়ালাম, তখন কি হলো না, এই 13, 15, এখানে 15, এখানে 20, এরকম করে বাড়ালেও দেখা যাবে এটা এক জায়গায় ফিক্সড, সেই কারণে এই গ্রাফটা হবে এই রকম। আর এই ভ্যালুটা আমরা কত পেলাম না 13.8 নিউটন। এই 12 নিউটন, 13 না, এটা হচ্ছে 11.8 নিউটন। 12 নিউটনটা হলো এখানে এফএস ম্যাক্স। এই 12 নিউটন এখানকার এফএস ম্যাক্স, অর্থাৎ এই পরীক্ষাটির এফএক্স ম্যাক্স হলো কত না 12 নিউটন।
আর এই পরীক্ষাটিতে এটা কি 11.8, এটা কি না এফ কে, এটা হচ্ছে চল ঘর্ষণ বল, চল ঘর্ষণ বল। এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। এইভাবে এইটা কিন্তু চলতে থাকবে, অর্থাৎ এটার একটা ফিক্সড ভ্যালু আছে। এখানে আমি বলবো এফ কে সমান হচ্ছে 11.8 নিউটন। তাহলে তোমরা বুঝতে পারলে যে ঘর্ষণ বল একটা স্বনিয়ন্ত্রক বল, এবং সেটা কত সময় নিয়ন্ত্রিত হয়, যতক্ষণ বস্তুটা স্থির আছে ততক্ষণ কিন্তু ও অ্যাডজাস্ট করে যায়, অর্থাৎ বাহ্যিক বল যত দেওয়া হচ্ছে ও সেই মতো বাড়তে থাকে। তারপরে যখন চলতে শুরু করে তখন বাধা বলটা সামান্য কমে যায়। কি কারণে কমে যায় এর সঠিক কোনো থিওরি নেই, তবে প্র্যাকটিক্যালি দেখা গেছে বেশিরভাগ সময় কমে যায়। আবার কোনো কোনো সময় আমরা বিভিন্ন অঙ্কে দেখব যে এফএস ম্যাক্স আর এফকে অনেক সময় সমানও ধরে নেওয়া হয়, যেহেতু এটা কাছাকাছি ভ্যালু, এই কারণে এটাকে এইভাবে ধরা হয়। এবারে বুঝতে পারলে যে ঘর্ষণ বলের স্বরূপটা কি, তোমরা এটা সুন্দর করে লিখে নাও। হ্যাঁ, কেন স্বনিয়ন্ত্রক বল বলে, স্ট্যাটিক ফ্রিকশান কাকে বলে, কাইনেটিক ফ্রিকশান কাকে বলে, স্ট্যাটিক ফ্রিকশানের সর্বোচ্চ সীমা অর্থাৎ স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কি, এই সমস্তগুলো তোমরা ক্লাস নোট তৈরি করে নাও। এবারে আমরা আসব যে এই যে স্থিত ঘর্ষণ বল, এই স্থিত ঘর্ষণ বলের যে সর্বাধিক মান সেটা একটা ক্ষেত্রে ফিক্সড। একটা যদি নির্দিষ্ট তলের উপরে একটা নির্দিষ্ট বস্তু থাকে সেইখানে কিন্তু এফ এস ম্যাক্স এটা কিন্তু ধ্রুবক, এটা কি হয় না ধ্রুবক হয়। আর এফএস যখন বলছি সেটা হচ্ছে কি ঘর্ষণ বল, স্থিত ঘর্ষণ বল, কিন্তু এর থেকে কম, এফএস ম্যাক্সের থেকে কম। আবার এফ কে যখন বলছি তখন এটা এফএস ম্যাক্সের থেকে সামান্য কম, এফএস ম্যাক্স থেকে সামান্য কম। এই যে এফএস ম্যাক্স এটা একটা, এই কোয়ান্টিটিটাকে আমরা টার্গেট করতে পারি, আর এফ কেটাকেও আমরা টার্গেট করতে পারি, কিন্তু এফএসের তো কোনো সূত্র পাবো না, কারণ এফএস ম্যাক্সের থেকে কম বল যখনই দেব, যতটা বল দেব ততটাই এফএস উৎপন্ন হবে, অর্থাৎ এফএসের জন্য আমরা কিন্তু কোনো সূত্র পেতে পারি না। এখন আমরা এই এফএস ম্যাক্সকে টার্গেট করব, আর তার জন্য আমরা ঘর্ষণের সূত্রগুলোর কথা জানব। যে সূত্রগুলো আমরা পাই ঘর্ষণের ক্ষেত্রে, সেই সূত্রগুলোর মধ্যে আমরা ফার্স্ট যে সূত্রটা বলবো, প্রথম সূত্র যেটা বলবো, ঘর্ষণের সূত্রাবলী আলোচনা করো, পরীক্ষায় আসবে, সেখানে তোমাদেরকে লিখতে হবে সূত্রগুলো। ফার্স্ট যেটা বলবো, যেটা আমরা আলোচনা করেছি, যে ঘর্ষণ বল সবসময় গতির অভিমুখের বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল সর্বদাই গতির অভিমুখের বিপরীতে কাজ করে, এইটা আমরা প্রথমে জানব। আর এইটা শুধু অভিমুখটা জানলে হবে না, কোথায় কাজ করে না, দুটো এগুলো আলোচনা করেছি আমরা। সংস্পর্শ তলের এই বল, সংস্পর্শে থাকা দুটি তলের স্পর্শক বরাবর ক্রিয়া করে। সুন্দর করে এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, কারণ এক্সামে এলে তোমাদেরকে এগুলো লিখে ফেলতে হবে। নেক্সট, তুমি একটা ইঁটকে এরকম করে দাঁড় করিয়ে রাখো, দিয়ে এখানে টানো। আবার তুমি একটা ইঁটকে শুইয়ে রেখে টানো। দেখবে যখন তুমি টানছো, টানার ক্ষেত্রে
বলটা যখন দিচ্ছ, এক্সটার্নাল ফোর্স যখন দিচ্ছ, সেই বলটাকে তুমি স্প্রিং তুলার সাহায্যে মেপে রাখো। দেখবে যখন ঠিক চলতে শুরু করার সময় এফ এক্সটার্নাল কত হয়, ঠিক উপক্রম হওয়ার সময় কি হয়, এফ এক্স ম্যাক্স, এস ফর স্ট্যাটিক ফ্রিকশন। আর এক্ষেত্রেও তুমি দেখবে এফ এক্সটার্নাল ইকুয়ালস টু এফ এস ম্যাক্স। এই দুই ক্ষেত্রে কিন্তু এফ এক্স ম্যাক্সের ভ্যালু কাছাকাছি পাবে, অ্যাপ্রক্সিমেটলি। তার মানে এই নয় যে বিরাট একটা বড় তল আছে, তার ওজন সমান, দুজনের ওজন সমান হলে এই দুটো তলের ইটের ক্ষেত্রে বা তলের এখানে সংস্পর্শ তলের ক্ষেত্রফল আলাদা, এখানে সংস্পর্শ তলের ক্ষেত্রফল আলাদা, তার মানে এটা আলাদা হবে তা কিন্তু নয়। প্র্যাকটিক্যালি দেখা গেছে এই দুটো ভ্যালু, এক্ষেত্রেও আমরা যে ঘর্ষণ বল পাবো, তলের ক্ষেত্রফল বেশি থাকলে, তলের ক্ষেত্রফল কম থাকলেও আমরা ঘর্ষণ বলের মান সমান পাবো, অর্থাৎ স্থিত ঘর্ষণ বলের সীমাস্ত মানের মান প্রায় সমান পাবো। এটা কি কিন্তু একেবারে সমান পাবো, এটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ আমি প্রথমেই বলেছি যে ঘর্ষণের কিন্তু এরকম এস্টাবলিশড কোনো থিওরি নেই। এইখানে তাহলে আমরা বলবো যে ঘর্ষণ বলের মান তলগুলির উপাদান, ভৌত অবস্থা, ইত্যাদির উপর নির্ভর করে, কিন্তু সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এটা মাথায় রাখবে। তাহলে দুটো আমরা সূত্র পেলাম। ফার্স্ট সূত্রটা কোন দিকে ক্রিয়া করে, কোথায় ক্রিয়া করে। দ্বিতীয় সূত্রটা ওই ঘর্ষণ বলে যে মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না। 3 নম্বর যেটা আছে, এইবারে হচ্ছে পারফেক্ট, যেখান থেকে আমরা ইকুয়েশন পাবো, পরিমাপ পাবো। 3 নম্বর যে সূত্রটা, সেখান থেকে আমরা ঘর্ষণ বলের পরিমাপ পেতে পারবো, অর্থাৎ ঘর্ষণ বলের সীমাস্ত মান, স্থিত ঘর্ষণ বলের সীমাস্ত মান, যেটাকে আমরা এফএস ম্যাক্স বলছি। স্থিত ঘর্ষণ বলের সীমাস্ত মান লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এইটাই কিন্তু আসল সূত্র। এই সূত্র বলতে গেলে আমরা ঘর্ষণকে যে সূত্র দিয়ে বেঁধে ফেলতে পারি বা মেজারমেন্ট করতে পারি, মূলত এইটাই সেই সূত্র। কি এই বিষয়টা, সীমাস্ত মান, স্থিত ঘর্ষণ বলের সীমাস্ত মান এফএস ম্যাক্স, এটা আমরা বারবার বলছি, এটা আমরা জানলাম। লম্ব প্রতিক্রিয়া কি, ধরো একটা বস্তুকে তুমি একটা সারফেসের উপর রেখেছো, একটা তলের উপর রেখেছো, এই বস্তুটার তো ওজন রয়েছে, ওজন এইদিকে ডব্লিউ ওয়েট, আর ওজনের ঠিক সমান একটা লম্ব প্রতিক্রিয়া এখানে কাজ করছে, তার জন্য এই বস্তুটার এই উলম্ব দিকে নেট বলের মান 0। এইটাকেই আমরা বলছি লম্ব প্রতিক্রিয়া। এই এফএস ম্যাক্স এক্ষেত্রে বলা হবে এফএস ম্যাক্স একেবারে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, এটাকে বলা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। এইটা কিন্তু এই যে সূত্রগুলো আছে, সূত্রাবলী বলছি, সেই সূত্রাবলীর এই 3 নম্বরটা থেকে আমরা কিন্তু ঘর্ষণ বলের মান আমরা পেতে পারি। নেক্সট 4 নম্বর কি বলছে না, যখন গতিশীল থাকে দুটো তলের মধ্যে, দুটো তল আর পরস্পরের উপর এক জায়গায় স্থির নেই, গতিশীল, একটা তলের উপর দিয়ে আর একটা তল গতিশীল, অর্থাৎ চলো ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বলের মান ওই বস্তুটার গতিবেগ, অর্থাৎ একটা গাড়ি, একটা পিচ রাস্তার উপর দিয়ে একটা গাড়ি চলছে, সে 30 কিলোমিটার বেগে গেলেও তার উপর যে চলো ঘর্ষণ পড়ে, সেটা যখন
40 কিলোমিটার/ঘন্টা বেগে যায় বা 100 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তখনও চলঘর্ষণের মান বা চলঘর্ষণ বলের মান সমান থাকে। সেটাই আমরা এই চতুর্থ সূত্রতে লিখে ফেলব যে চলঘর্ষণ বলের মান যেটাকে আমরা এফকে দিয়ে লিখি, বস্তুর গতিবেগের উপর নির্ভর করে না। বস্তুটা কত বেগে যাচ্ছে সেটার উপর নির্ভর করে না। কোন বিষয়ের উপর নির্ভর করবে? যে এই সীমাস্তমান লম্ব প্রতিক্রিয়া মানে কি? সেটা আবার ওজনের উপর নির্ভর করবে। ওজনের উপর নির্ভর করবে, আর এই উপাদান তল দুটোর অবস্থা এইগুলোর উপর নির্ভর করবে। এই হলো ঘর্ষণের সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং ঘর্ষণের সূত্রগুলো তোমরা পজ করে এই সূত্রগুলো সুন্দর করে লিখে নাও, নিজের মতো করে তৈরি করে নাও। এরপরে আমি আসছি যে এই যে সমানুপাতিক, এই ঘর্ষণ বলের সূত্র থেকে আমরা কি পাবো। এবারে আমরা ডাইরেক্ট সেটাতে চলে যাব। এই সূত্র দুটো আমরা রেখে দিলাম, নিচের যে দুটো সূত্র সেটাকে রেখে দিলাম। এবারে আমরা এখানে একটা ব্লক আঁকলাম। এই ব্লকটা রয়েছে তলের উপর, এই রকম অনুভূমিক তলের উপর রয়েছে। তাহলে এমজিটা খাড়া নিচের দিকে কাজ করছে, আর লম্ব প্রতিক্রিয়া খাড়া উপরের দিকে কাজ করছে। এখন এন ইকুয়ালস টু এমজি আমরা বলতে পারি। এবার আমি এখানে এক্সটার্নাল ফোর্স দিলাম, এফ এক্সটার্নাল। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা বাধা বলের সৃষ্টি হচ্ছে, এবং সেটার জন্য একটা যখন ঠিক চলার উপক্রম করে তখন এখানে যে বাধা বলটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি স্থিত ঘর্ষণের সীমাস্ত মান। এখন এই সীমাস্ত মানটা এই এনের সঙ্গে সমানুপাতিক, সেটাই আমরা লিখে ফেলব যে এফ এস ম্যাক্স সমানুপাতিক এম। এবার এটাকে সমান চিহ্ন দিয়ে লিখব, এফ এস ম্যাক্স সমান হবে মিউ ইন্টু এন, মিউ এস ইন্টু এন। এইটাই হলো ঘর্ষণের মূল সূত্র। আর এই মিউটাকে বলা হয় না স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। এটাকে বলা হয় ফ্রিকশনের ঘর্ষণ গুণাঙ্ক বা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবারে যে বিষয়টা আমাদের আলোচনা করলে নয় সেটা হলো এই এনটা এমজির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে সমান হয়। তখন আমরা এখানে লিখতে পারবো কি না, এফ এস ম্যাক্স জেনারেলি আমরা এই সূত্রটা মনে রাখবো, মিউ এস এনের জায়গায় আমরা এখানে এমজি বসাবো, এম ইন্টু জি। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান আমরা এখান থেকে পাবো। ধরা যাক একটা বস্তুর ভর দিয়ে দিয়েছে, জি এর মান আমরা জানি, সেখানে আমরা এফ এক্স ম্যাক্স আমরা নির্ণয় করলাম। আমরা স্প্রিং তোলার সাহায্যে যেমন পরীক্ষা করেছিলাম সেখান থেকে নির্ণয় করলাম। সেটা নির্ণয় করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিউ এস এফ এস ম্যাক্স, এটা পরীক্ষা থেকে পেলাম। আর এম এর ভ্যালু আমরা মেপে নেব, এম জি এর মান আমরা জানি। এখান থেকে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি মিউএসের মান জানতে পারি। এই মিউএসের ভ্যালু কত হয় প্র্যাকটিক্যাল কেসে, কত হয় না, আমরা যখন টায়ার, গাড়ির চাকা রাস্তার উপর দিয়ে যাচ্ছে বা জুতোর সঙ্গে রাস্তার ফিকশান, যে প্র্যাকটিক্যাল কেসগুলো, সেই কেসগুলোতে এর ভ্যালুগুলো হয় এইরকম 0.2, 0.18, 0.3 ম্যাক্সিমাম এইরকম হয়। তবে এই ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট এর মাত্রা একক নেই, তোমরা বুঝতে পারছো, এটাও একটা বল এটাও একটা বল, দুটো বলের অনুপাত, এর মাত্রা একক কিছুই নেই। তাহলে এটা একটা সংখ্যা মাত্র। এই সংখ্যাগুলো কেমন হয় তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ মিউএসের ভ্যালু প্র্যাকটিক্যালি একের থেকে কম হয়, প্র্যাকটিক্যালি এক অপেক্ষা কম হয়। কিন্তু আমরা বিশেষ অবস্থায় এর ভ্যালুটাকে আমরা বাড়াতে পারবো। কখন আমরা বাড়াতে পারবো? যদি দুটো তল ভীষণ মসৃণ হয়,
অনেক বেশি মসৃণ হলে কী হবে, এই তল আর এই তলের অণুগুলো কাছাকাছি চলে আসবে, আর অণুগুলো যখন কাছাকাছি চলে আসবে তাদের মধ্যে আকর্ষণ বলের মান বেড়ে যাবে। এবার সেগুলো যখন গতিশীল হতে চাইবে তখন বন্ডিং ভেঙে যেতে চাইবে, তখন পারস্পরিক বাধা কিন্তু বেড়ে যাবে, তখন এই ভ্যালুটার মান বাড়ানো যাবে। কি করা হয় না, ভ্যাকুয়াম তৈরি করা হয়, কাঁচের পাত্রের মধ্যে ভ্যাকুয়াম তৈরি করে সেখানে দুটো মসৃণ তল বিশিষ্ট মেটালের মধ্যে যে ফ্রিকশান দেখানো হয় সেক্ষেত্রে মিউএসের মান 1-এর থেকে বেশি হওয়াও সম্ভব। মিউএসের মান প্র্যাকটিক্যালি 10 পর্যন্ত করা সম্ভব হয়েছে, এগুলো তোমরা জানবে। অর্থাৎ আমরা যেখানে ঘর্ষণের প্রয়োজন সেখানে আমরা মিউএসটাকে বাড়িয়ে নেব। সেটা কিভাবে বাড়াবো না, উপাদান প্রকৃতি, দুটো তলের উপাদানের প্রকৃতি, দুটো তলের যে মধ্যে যে অংশটা আছে, যে দুটো তলের যে উষ্ণতা বা অন্যান্য ভৌত অবস্থা সেগুলোর পরিবর্তন করে, অথবা দুটো তল যেখানে রয়েছে সেই স্থানে বায়ুর চাপের পরিবর্তন করে আমরা এই মিউএসের মানটাকে বদলাতে পারি। আর ইন জেনারেল মিউএসের মান অর্থাৎ রাস্তা এবং টায়ারের মধ্যে বা আমাদের জুতোর সঙ্গে রাস্তার বা এই যে প্র্যাকটিক্যাল কেসগুলোতে মিউএসের মান কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে, সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষার সাহায্যে। সেই পরীক্ষায় যে মানটা পাওয়া যায় সেটাকেই আমরা ধরে এবারে হিসেব করি। একটা গাড়ি একটা রাস্তা দিয়ে বাঁক নেওয়ার সময় কত জোরে বাঁকতে পারবে, কত গতিতে, বেশি গতিতে টার্ন নিতে পারবে, সে সমস্ত কিছুর উপর কিছু দাঁড়িয়ে আছে এই মিউএসের উপর। আর মিউকেটা কত না, মিউএসের মান যত, তোমরা দেখেছিলে গ্রাফটা এই রকম গ্রাফ ছিল, এইরকম করে বেড়ে একটু কমে গেছে, তাহলে মিউএস যা হবে মিউকে তার থেকে সামান্য কম হবে, অর্থাৎ মিউএস গ্রেটার দেন মিউকে। মিউএস যদি 0.2 হয়, মিউকে তার থেকে একটু কম হবে, 0.18, 0.19 এরকম হতে পারে। অর্থাৎ মিউএস এবং মিউকে কিন্তু খুব বেশি ব্যবধানের নয়, এগুলোর ভ্যালু সমান। শুধু আমরা যখন একটা বস্তু গতিশীল থাকবে রাস্তার উপর দিয়ে তখন আমরা এফসি, আমরা আবার সেই কন্ট্যাক্ট ফোর্স বা ঘর্ষণ বলে চলে যাব। এফসি সমান আমরা লিখব মিউএস ইন্টু এন। কখন লিখব, এটা হচ্ছে একটা মাত্র কন্ডিশনে, যখন বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম করবে, অর্থাৎ স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান হলো এটা, সর্বাধিক মান হলো এটা। আর এফ কে আমি লিখব কত, এফ কে সমান মিউ কে ইন্টু এন। এইটা হলো সব সময়ের জন্য থাকবে, গতিবেগ যাই হোক না কেন কোনো বস্তুর উপর ঘর্ষণ বলের মান সবসময় এটা থাকবে যদি বস্তুটা গতিশীল থাকে। সেক্ষেত্রে আমরা এই বস্তুর ওজন এবং ওই বস্তুর মধ্যে দুটো বস্তুর সংস্পর্শ তলের প্রকৃতির উপর নির্ভর করে এটা আগে থেকে জানা থাকলে আমরা এই বলের মানটা পেয়ে যাব। সুতরাং আমরা বুঝতে পারছি যে ঘর্ষণ বল প্রথমে স্থির অবস্থায় থাকলে স্বনিয়ন্ত্রিত বল, অর্থাৎ এই মান পর্যন্ত প্রথমে আসে না, এইটা ম্যাক্সিমাম আলটিমেট এই মানে আসে, তারপরে আবার গতিশীল হয়ে গেলে সেই মানটা একটু কমে যায়, যেটা এইভাবে আমরা লিখতে পারি। এবার যে কোনো বিষয় আমরা নিউমেরিক্যালি না বুঝতে পারলে, নিউমেরিক্যালি যতক্ষণ না কষে দেখছি ততক্ষণ আমাদের প্রথমে যখন নতুন আমরা শিখি একটু অসুবিধা হয়ে থাকে। এই কারণে আমি নিউমেরিক্যালি এটাকে দেখাচ্ছি। দেখো, প্রথমে তোমাকে বলা হলো যে 1 কেজি ভরের একটি বস্তুকে 10 নিউটন 5 নিউটন বলে টানলে সেটি অনুভূমিক তলটল এগুলো এখন আর দিচ্ছি না, শর্ট করে লিখছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সেটি ঠিক গতিশীল হবার উপক্রম করে, ঠিক গতিশীল হবার উপক্রম করে। তাহলে এখানে মিউএস এর মান কত, এই প্রশ্নটা ধরো তোমাকে দিয়েছে, তাহলে তুমি কি করবে? প্রথমে পাচ্ছ mg,
mg সমান n, এখানে অনুভূমিক তলের উপর আছে, এখানে যদিও বলা হয়নি কিন্তু এখানে আমি মুখে বলে দিলাম, পরীক্ষায় থাকলে নিশ্চয়ই বলা থাকবে। এখানে তুমি এফ এক্সটার্নাল পাঠাচ্ছ, এক্সটার্নাল দিচ্ছ 5 নিউটন। এবারে ঠিক গতিশীল হওয়ার যখন উপক্রম করে তখন এটা কি এফ এস ম্যাক্স, তাহলে আমি এফ এস ম্যাক্স সমান আমি পেয়ে গেলাম কত, এফ এস ম্যাক্স সমান আমি পেলাম 5 নিউটন। আর এখানে যেটা এন পেলাম সেটা হচ্ছে এমজির সঙ্গে সমান, এম কত 1 আর জি এর মান 10 হবে 10 নিউটন। অর্থাৎ এখানে মিউ এস পেয়ে যাব এফ এস ম্যাক্স বাই এন। আমরা সূত্রটা মনে করব, সবসময় সূত্রটা মনে রাখবো যে এফ এস ম্যাক্স সমান মিউ এস ইন্টু এমজি বা এন, প্রাথমিকভাবে এন, তারপরে আমরা এরকম করে নেব মিউ এস ইন্টু এমজি। এক্ষেত্রে আমরা মিউ এস কত পাবো না 10 বাই এই এফ এস ম্যাক্স হচ্ছে 5 বাই 10 সমান হচ্ছে 0.5। অর্থাৎ স্থিত ঘর্ষণ বলের সীমাস্থ মান এটা হলো 5 নিউটন, এবং তার থেকে আমরা কি পেলাম ঘর্ষণ গুণাঙ্ক, অর্থাৎ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক পেলাম 0.5, এর কোনো একক বা মাত্রা নেই। এবার তোমাকে বলবে যে এর উপর যদি এইবারে তোমাকে বলবে এর উপর যদি 3 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে এখানে ঘর্ষণ বলের মান কত। তখন কিন্তু তোমাকে ঘাবড়ে গেলে চলবে না। দেখো এখানে 3 নিউটন বল যখন দিচ্ছি সেটা 3 নিউটনটা এফএস ম্যাক্সের থেকে কম, এফএস ম্যাক্স কত 5 নিউটন, এর থেকে কম। যখন আমরা বলছি যে একটা বস্তু স্থির আছে তারপর বাহ্যিক যে বলটা দিচ্ছি সেটা স্থিত ঘর্ষণের থেকে কম যদি হয়, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানের থেকে যদি কম হয় তখন সে স্থির থাকে। আর স্থির থাকা মানে কি, এদিকে এফ থাকলে এদিকেও এফ থাকে, এইটা মাথায় রাখতে হবে। এইটা থেকে কিন্তু বহু প্রশ্ন আসে। অর্থাৎ এখন ঘর্ষণ বলটা হবে 3 নিউটন। এবার এটাকেই প্রশ্ন করে ফেলা যাক। এবারে দ্বিতীয় প্রশ্ন, যে এখানে 1 কেজি জায়গায় 2 কেজি লিখে দিই। 2 কেজি ভরের একটি বস্তুকে কত বলে টানলে সেটি গতিশীল হবার উপক্রম করবে। এটা 2 নম্বর কোশ্চেন দিয়ে দিলাম, এখানে মিউ এস দিয়ে দিলাম 0.2। তাহলে কত বলে টানলে গতিশীল হবে না, যখন গতিশীল হওয়ার উপক্রম করে তখন এফ এক্সটার্নাল সমান এফ এস ম্যাক্স হয়। এখানে এফ এস ম্যাক্সটা আমি যদি বের করতে পারি তাহলে আমি এফ এক্সটার্নাল পেয়ে যাব। এফ এস ম্যাক্স সমান কত মিউ এস ইন্টু এন, এখানে এনটা কত না এমজি এর সঙ্গে সমান। যতক্ষণ অনুভূমিক তল থাকবে ততক্ষণ কিন্তু এমজি আর এন সমান হবে, আনত তল হলে তখন আলাদা হবে, সেটা আমি আসবো একটু বাদে। এখানে মিউ এস ইকালস টু 0.2 ইন্টু এন ইকালস টু হচ্ছে এমজি, তাহলে 0.2 ইন্টু এম এর মান হচ্ছে 2 আর জি এর মান 10। এখানে আমি পাবো এটা 2 ইন্টু 2, এখানে হবে 4 নিউটন। অর্থাৎ এখানে স্থিত ঘর্ষণ বলের সীমাস্থ মান হলো 4 নিউটন। এবারে নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3। এবারে আমি আর একটু এটাকে অ্যাডভান্স করে আলোচনা করব। এবার বলবো 10 কেজি ভরের একটা বস্তুকে একটি অনুভূমিক তলের উপর রেখে এক, 2, 3 রেখে 15 নিউটন, 20 নিউটন আর 25 নিউটন বাহ্যিক বল প্রয়োগ করা হলো। প্রয়োগ করা হলে কি ঘটবে, প্রতি ক্ষেত্রে কি ঘটবে তোমাকে লিখতে হবে। দেওয়া আছে তল এবং ওই বস্তুটার মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক তার মান মিউ এস ইকুয়ালস টু 0.2।
এইটা দেওয়া রয়েছে। এখন তোমাকে বের করতে হবে যে স্থিত ঘর্ষণ বলের সর্বাধিক মান কত। তার থেকে কম বল আমি যদি দিই বস্তুটা স্থির থাকবে, আর তার সমান বল দিলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম করবে, আর তার থেকে বেশি বল দিলে বস্তুটি গতিশীল থাকবে, তখন তার উপর ঘর্ষণ বলের মান এর থেকে কম হবে। এবারে মিউ কেও দিয়ে দিয়েছি। মিউ কে সমান ধরো 0.15, ভালো করে লেখা থাক। মিউ কে সমান 0.15। এবারে এই অঙ্কটা তুমি ভাবো, আগে ফান্ডা করতে হবে তৈরি। দেখো আমি এখানে ব্লকটাকে যদি রাখি, ব্লকটার ওজন নিচের দিকে কাজ করবে আর উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া কাজ করবে। এখানে প্রথমে লম্ব প্রতিক্রিয়ার মান আমরা বের করে নেব, এম ইন্টু জি। এম হচ্ছে 10 আর জি হলো 10, সমান হবে 100 নিউটন। 100 নিউটন হলো এর লম্ব প্রতিক্রিয়া বল। এবারে আমি মিউএস ইন্টু এন করবো। মিউএস ইন্টু এন করলে 0.2 গুণিতক 100 পাবো, সমান আমি পাবো 20 নিউটন। তাহলে এই যে 20 নিউটন, এটা হচ্ছে কি না সীমাস্থ ঘর্ষণ বল। সীমাস্থ ঘর্ষণ বল আমি পেয়ে গেলাম কি এফ এস ম্যাক্স সমান পেলাম 20 নিউটন। তাহলে এই বস্তুটার উপরে আমি যদি ফার্স্ট 15 নিউটন বল দিই তাহলে কি হবে না, 15 নিউটন বল দিলে এখানে কিন্তু 15 নিউটন বল বাধা বল সৃষ্টি হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এফসি সমান হবে 15 নিউটন, আর এফসি 15 নিউটন, এদিকেও 15 এদিকে 15, তাহলে নেট বল 0। সেক্ষেত্রে ত্বরণ থাকবে না, ত্বরণের মান 0 হবে। এবারে নম্বর 2 বলা হয়েছে যে এখানে 20 নিউটন বল দিয়েছে, এখানে 20 নিউটন বল দিয়েছে, তখন এখানে কত নিউটন হবে, 20 নিউটন হবে। অর্থাৎ সে গতিশীল হওয়ার উপক্রম করবে কিন্তু গতিশীল হবে না। সেক্ষেত্রে আমার এফসি হবে 20 নিউটন আর ত্বরণও হবে 0। এবারে আমি যখন 25 নিউটন বল দেব, 25 নিউটন বল দিলে কিন্তু এফসিটা কী হবে, 20 নিউটনের থেকে কম হবে। কেন 20 নিউটনের থেকে কম হবে না, তখন সে বস্তুটা গতিশীল হয়েছে, আর গতিশীল থাকলে আমরা জানি কাইনেটিক যে ফ্রিকশান অর্থাৎ চলক ঘর্ষণ তার মান কম হয়। সেই মানটা কত হবে না, এখন এফসি হবে মিউ কে এম জি। এই ছোট্ট একটা অঙ্ক যে ভালো করে বুঝতে পারবে তাকে কেউ আটকাতে পারবে না, যে কোনো ফ্রিকশানের অঙ্ক সে করে ফেলতে পারবে। মিউ কে ইন্টু এম জি। মিউ কে কত 0.15, এম জি কত, এম হচ্ছে 10 এবং জি হচ্ছে 10, তাহলে এখানে 15 নিউটন। অর্থাৎ বস্তুটার উপরে ফ্রিকশান ফোর্স 15 নিউটন আর এক্সটার্নাল ফোর্স দেওয়াই রয়েছে। এই 3 নম্বর অঙ্কটা আমরা একটু ঠিকঠাক করে করব যে ইএফ এক্সটার্নাল সমান হচ্ছে 25 নিউটন। তাহলে এর উপর নেট ফোর্স কত, এফ নেট কিন্তু এখানে থাকছে 25 মাইনাস 15, এইটা হচ্ছে 25 নিউটন। 3 নম্বর তোমরা কিন্তু ছবিগুলো আলাদা আলাদা করে খাতায় আঁকবে। 25 নিউটন আর এটা হলো গিয়ে 15 নিউটন। তাহলে এর উপর নেট ফোর্স এদিকে কাজ করছে 25 মাইনাস 15 সমান হচ্ছে 10 নিউটন। অর্থাৎ এর একটা অ্যাক্সিলারেশান থাকবে, এখানে এদিকে এমজি যদি হয় এদিকে অ্যাক্সিলারেশান থাকবে। এ সমান কী হবে, এফ নেট বাই এম। আমরা সবাই জানি নিউটনের গতিসূত্র করে এসেছি, এইসবে আমরা এক্সপার্ট। সেক্ষেত্রে আমরা কি লিখব, 10 বাই কত হবে, এই বস্তুটার ওজন ভর 10 কেজি, 10 সমান হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে আবার একবার আমি প্রশ্নটা দেখে নিই। 10 কেজি ভরের একটি বস্তুকে একটি অনুভূমিক তলের উপর রেখে এত নিউটন বাহ্যিক বল প্রয়োগ করা হলে কি ঘটবে। প্রথমে 15 নিউটন স্থিত ঘর্ষণ বলের সীমাস্থ মান অপেক্ষা কম, সেটা প্রথমেই আমরা পেয়ে গেছি 20 নিউটন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এইটা ডিসিশান নেওয়ার প্রথম ধাপ হচ্ছে এইটা, যে এই জিনিসটা কত আগে, এফএস ম্যাক্স কত আগে আমি হিসেব করে বের করব। এটার থেকে আমি বাহ্যিক বল কম দিলে আর সে নড়বে না, চড়বে না, অর্থাৎ বস্তুটা স্থির ছিল স্থির থাকবে, এ ইকুয়ালস টু 0 হবে। স্থির ছিল স্থির থাকবে, এটা তোমরা পরীক্ষায় পড়লে লিখবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, আমি এই বলটার সঙ্গে এই সমান বল দিচ্ছি, তাহলে সমান সমান হয়েছে, বরাবর হয়ে গেছে।
বরাবর হয়ে গেলে কী হবে, নেট ফোর্সের মান শূন্য হবে, তখনও সে স্থির থাকবে। তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে, আমি বস্তুটাকে আরও জোরে টানছি, তখন সে গতিশীল হবে, আর গতিশীল হলে তার ফ্রিকশান বলের মানটা কমে যাবে। সেটা এখন আঁকা আছে, এখানে 25 নিউটন দিলে এখানে 15 নিউটন হবে। কারণ কি না, এফসি এখানে হয়ে যাবে, এটা আর স্ট্যাটিক নয়, এটা কিন্তু চল ঘর্ষণ হয়ে যাচ্ছে যখন গতিশীল। তখন আমি এটাকে মিউকে ইন্টু এমজি লিখবো, অর্থাৎ 0.15 ইন্টু 10 হচ্ছে এম আর 10 হচ্ছে জি, তো 15 নিউটন আমি পাবো। অর্থাৎ এদিকে 15 নিউটন পড়ছে আর এদিকে 25 নিউটন পড়ছে। এক্সটার্নাল ফোর্স এটা আর বাধা বল এটা, এরা পরস্পর বিয়োগ হয়ে লব্ধি যে বলটা সৃষ্টি করবে সেটা হলো 10 নিউটন। সেটা কত ভরের উপর পড়ছে না, 10 কেজির উপর পড়েছে। 10 কেজির উপর 10 নিউটন বল প্রয়োগ করলে সেখানে ত্বরণ সৃষ্টি হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কিন্তু এই এফের মানটা বাড়বে না, কমবে না, কারণ সে ত্বরণ নিয়ে গেলেও তার গতি বাড়লেও আমরা বলেছি ঘর্ষণের যে চতুর্থ সূত্র, সেখানে আমরা দেখেছি যে গতির উপরে ঘর্ষণ বলের মান নির্ভর করে না। আমরা এই রকম করে সংক্ষিপ্ত করে আলোচনা করলাম। এর পরের যে বিষয়টায় আসবো যে ঘর্ষণ বলের হিসেব। এর পরের যে ভিডিওটা থাকছে সেই ভিডিওতে থাকবে ঘর্ষণ বলের হিসেব। সেখানে কিন্তু ভাস্টলি এই বিষয়গুলো আলোচনা করবে। অনুভূমিক তলের উপর একটা বস্তুর থাকলে তার ঘর্ষণ বল, এই বিষয়গুলো আবার আলোচনা করা হবে। এবং সেক্ষেত্রে আমরা আনত তলের কথা আলোচনা করব। ঘর্ষণ বলের মান কখন কত হবে, কখন আমরা স্ট্যাটিক ফ্রিকশান ধরবো, কখন আমরা হচ্ছে কাইনেটিক ফ্রিকশান ধরবো, এই সমস্তগুলো নিয়ে কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখন আপাতত এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।